হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্র্যাভিটিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমরা আগের দিন লাইটের যে টপিকটা স্টার্ট করেছিলাম তার নাম হচ্ছে রিফ্লেকশন অফ লাইট, যেটাকে বাংলায় বলা হয় আলোর প্রতিসরণ। আমরা লাইটটা বিভিন্ন রকম টপিক ওয়াইজ পড়ছি, যেমন রিফ্লেকশন অফ লাইট আমরা কমপ্লিট করেছি, এখন পড়ছি রিফ্রাকশন অফ লাইট, আলোর প্রতিসরণ। এবং আলোর প্রতিসরণ সম্পর্কে আমরা পার্ট 1 পড়েছি, আজকে আমরা পার্ট 2 পড়বো। পার্ট 1-এ আমরা প্রতিসরণ সম্পর্কে একটা বেসিক কনসেপ্ট ক্লিয়ার করেছি, যে মাধ্যম কি হয়, লঘু মাধ্যম কি হয়, ঘন মাধ্যম কি হয়, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে লাইট গেলে কি হবে, তার স্পিড কি হবে, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে তার স্পিড কি হবে। এবং একটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা পড়েছিলাম, সেটা হচ্ছে প্রতিসরাঙ্ক, যে বিভিন্ন মাধ্যমে লাইটের যে বিভিন্ন যে প্রতিসরাঙ্ক থাকে, কার কত প্রতিসরাঙ্ক, এবং প্রতিসরাঙ্ক আমরা নির্ণয় করব কি করে। এবং প্রতিসরাঙ্ক সম্বন্ধে আমরা জেনেছিলাম একটা পরম প্রতিসরাঙ্ক, একটা হচ্ছে অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, আর একটা হচ্ছে রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এটা আপেক্ষিক প্রতিসরাঙ্ক, এবং তার সম্পর্কে কিছু আমরা নিউমেরিক্যাল কোশ্চেনও করেছিলাম। ঠিক আছে, তো আশা করি তোমাদের এই প্রতিসরণ সম্পর্কে একটা বেসিক কনসেপ্ট তোমাদের মাথার মধ্যে একটা ক্লিয়ার হয়ে গেছে। আজকে আমরা তারপর থেকে রিফ্র্যাকশনের আরও অনেক কিছু টপিক রয়েছে, এখনও তো আমরা মেন টপিকে আসিনি। আগের দিনেরগুলো অবশ্যই ইম্পর্টেন্ট ছিল, কিন্তু আজকেও আমরা অতি গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়বো। আচ্ছা, যারা নতুন তাদের জন্য বলে রাখি, আজ আমাদের ক্লাস নাম্বার 47। এর আগে যে 46টা ক্লাস হয়েছে তার মধ্যে বায়োলজি ক্লাস কমপ্লিট হয়ে গেছে, আমাদের ফিজিক্সের ইউনিট চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে, রিফ্লেকশন কমপ্লিট হয়ে গেছে। তো সমস্ত তোমরা একটা প্লেলিস্ট বানানো আছে, সেই প্লেলিস্টের মধ্যে পরপর সমস্ত একদম সিকোয়েন্সে সমস্ত ভিডিও পেয়ে যাবে। তো তোমরা ওখান থেকে পরপর সমস্ত ভিডিওগুলো কমপ্লিট করতে পারো। একটা সিকোয়েন্সে দেখলে তোমাদের বুঝতে অনেক বেশি সুবিধা হবে। ঠিক আছে, তো চলো আজকে রিফ্লেকশন অফ লাইটে যে সমস্ত গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমরা পড়বো, যেমন রিফ্লেকশন অফ, যেমন আমি আগের দিন বলেছিলাম যে এর পরে যে মেন টপিকটা আমরা শুরু করব সেটা হচ্ছে সূত্র। আমরা যেমন প্রতিফলনে, যদি কেউ প্রতিফলন চ্যাপ্টারটা ভালো করে বুঝে থাকো না, তো প্রতিসরণ বুঝতে তার খুবই সুবিধা হবে। ঠিক আছে, তো প্রতিসরণের সূত্র থেকে আজকে আমরা স্টার্ট করব, এবং এর সাথে না কিছু নিউমেরিক্যাল কোশ্চেন তোমাদের করাবো। যদি প্রতিসরণের সূত্র ভালো করে বুঝতে পারো তাহলে তোমরা নিউমেরিক্যাল কোশ্চেনগুলো সলভ করতে পারবে। ঠিক আছে, তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। আর আমি বারবার বলছি যে তোমরা এদিক ওদিক কোনো দিকে ফোকাস করো না, পুরো সম্পূর্ণভাবে এই ক্লাসের উপর ফোকাস করো। এই ক্লাসের বাইরে তোমাদের কিচ্ছু পড়ার দরকার নেই। আর নো এনসিআরটি, নো ভিডিও, নো অডিও, নো পিডিএফ, এভরিথিং কিচ্ছু না, শুধুমাত্র এই ক্লাসে ভালো করে তোমরা ফোকাস করবে। ঠিক আছে, তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। আজকে আমরা প্রথম যে টপিকটা পড়বো সেটা হচ্ছে প্রতিসরণের সূত্র বলি। দেখো, প্রতিফলনের ক্ষেত্রে আমরা সূত্র পড়েছি, কিছুটা বলতে পারো সেম টাইপের, কোথাও না কোথাও একটা সূত্রের হয়তো মিল আছে। কি সূত্র? প্রতিসরণের সূত্রে এটাই মিল আছে প্রতিফলনের সাথে। দেখো, আমরা যখন ওখানে পড়েছিলাম, কি পড়েছিলাম? আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে বিভবতলের ওপর অঙ্কিত অভিলম্ব সর্বদা একই সমতলে থাকে। আমরা প্রতিফলনের সূত্রে পড়েছিলাম। প্রতিসরণের সূত্রে আমার সেম আছে, সেম, কোনো চেঞ্জ নেই। দেখো, প্রতিসরণের দুটো সূত্র, তার মধ্যে আমরা প্রথম সূত্র, ফার্স্ট ল যেটা পড়ছি, আপতিত রশ্মি, ওখানে ছিল প্রতিফলিত রশ্মি, এখানে হচ্ছে প্রতিসৃত রশ্মি, রিফ্র্যাক্টেড রে। ওখানে কি হচ্ছিল, এই লাইট আসছিল, এটাকে আপতিত রশ্মি বলছিলাম। লাইট এসে এরকম বেরিয়ে যাচ্ছিল, সেটাকে আমরা কি বলছিলাম? প্রতিফলিত রশ্মি। কিন্তু এখানে গল্প কি, লাইট আসছে, এটাকে আমরা আপতিত রশ্মি বলছি, এবং লাইট এই বিভেদ তলের মাধ্যমে এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, এটাকে আমরা কি বলছি? প্রতিসৃত রশ্মি। এগুলো আমরা আগের দিন আলোচনা করেছি, এখানে কনসেপ্টগুলো আলোচনা করবো না, আগের দিন পুরো ডিটেলস আলোচনা করেছি। ঠিক আছে, তো কোথাও না কোথাও এই আপতিত রশ্মি আর এই প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুতে যে অভিলম্ব আমরা ড্র করেছি, এইটা কি হয়, সবসময় একটা সমতলে থাকে, একটাই প্লেনে থাকে। ঠিক আছে, একটাই প্লেনে থাকে, সিম্পল। এই সূত্রের মধ্যে কোনো জটিলতা কিছু নেই, তাই এটাকে বেশি টাইম দিয়ে লাভ নেই। আমাদের জাস্ট মাথায় রাখতে হবে। আবার রিপিট করছি, আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুতে বিভেদ তলের ওপর অঙ্কিত অভিলম্ব সর্বদা একই সমতলে থাকে। এটা গেল আমাদের ফার্স্ট ল। আমাদের মেন যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সেকেন্ড ল। চলো সেকেন্ড লটা দেখা যাক। সেকেন্ড ল, দ্বিতীয় সূত্রটাকে আমরা কি বলে থাকি? স্নেলের সূত্র বলে থাকি, বা স্নেলস ল বলে থাকি। ঠিক আছে, যত প্রশ্ন না এখান থেকে আসে, তোমাদের যত নিউমেরিক্যাল কোশ্চেন আছে এখান থেকে আসে। দেখো, দ্বিতীয় সূত্র বা স্নেলের সূত্র মেনলি এটা আমরা কেন ইউজ করব, কিসের জন্য? এটা অ্যাকচুয়ালি কি করে না, আমরা জানি যে এই ধরো এটা একটা মাধ্যম, আর এটা একটা মাধ্যম, আর এটা একটা মাধ্যম। ঠিক আছে, আমি মানলাম যে এটা ধরো M1, আমি মানলাম যে এটা ধরো M2, দুটো আলাদা আলাদা মাধ্যম। এখানে লিখেও দিয়েছি, দেখো, মিডিয়াম 1 আর মিডিয়াম 2, যে কোনো মাধ্যম হোক, আমি লঘু ঘন কিছু বলছি না। তো আমার ধরো এই ইনসিডেন্ট রে পড়ছে, যখনই ইনসিডেন্ট রে আপতিত রশ্মি পড়লো, তখন কি হয় না, এই অঙ্কিত অভিলম্বের সঙ্গে এই একটা অ্যাঙ্গেল তৈরি করে, হ্যাঁ স্যার করে।
এবং যে প্রতিষ্ঠিত রশ্মিটা থাকে এই প্রতিষ্ঠিত রশ্মিটাও কি করে, প্রতিষ্ঠিত রশ্মিটাও কি করে, এটা কোন দিকে হবে, এদিকে, এদিকে হবে। প্রতিষ্ঠিত রশ্মিটা কি করে না অঙ্কিত অভিলম্বের সঙ্গে একটা অ্যাঙ্গেল করে। তো আমরা এখানে তারই সম্পর্ক পড়ব যে এই যে আপতন কোণ আর এই যে প্রতিসরণ কোণ এর মধ্যে কি সম্পর্ক, কি রিলেশন রয়েছে, ঠিক আছে। বা আমরা এটাও বলতে পারি যে একটা নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির ক্ষেত্রে আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইন সর্বদা ধ্রুবক থাকে, এটা স্নেল বলছে। কিন্তু কোথাও না কোথাও আমরা আরও সিম্পলভাবে বুঝবো জিনিসটা, আরও সিম্পলভাবে। দেখো আমি আবার তোমাদের রিপিট করছি, ভালো করে শুনবে। আমি এখানে বলতে চাইছি যে স্নেলস ল এটা এখানে বলতে চায় কি যে এই যে আপতন কোণ আর এই প্রতিসরণ কোণ এর মধ্যে যে রিলেশনশিপ সেটা আমি এখানে পড়বো। এখানে মেনলি জানতে কি হবে, ভালো করে শুনবে। এখানে জানতে হবে, আমি যদি বলি এই আপতন কোণকে আমরা কি দিয়ে ডিনোট করছি না অ্যাঙ্গেল আই দিয়ে ডিনোট করি, আর এই প্রতিসরণ কোণকে কি দিয়ে ডিনোট করছি না অ্যাঙ্গেল আর দিয়ে ডিনোট করছি, ঠিক আছে স্যার। তো এখানে আমাকে এটা বলতে চায় যে ধরো আমি মিডিয়াম ওয়ানের ক্ষেত্রে যদি বলি, যদি স্নেলস ল বুঝতে না পারো না এরপর আরও অনেক কিছু বুঝতে পারবে না, তো ভালো করে বুঝবে। তো আমি যদি মিডিয়াম ওয়ান থেকে মিডিয়াম টুতে আমার লাইট আসছে, মানে এই আপতিত রশ্মি এলো, আপতিত রশ্মি হয়ে এটা হচ্ছে প্রতিসরিত রশ্মি, ঠিক আছে। তো স্নেলস ল বলছে যে প্রথম মাধ্যমের যে প্রতিসরাঙ্ক, আমরা প্রতিসরাঙ্ককে কী দিয়ে ডিনোট করি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সকে মিউ দিয়ে। তো মিউ ওয়ান আমি মানলাম যে প্রথম এই যে মিডিয়াম ওয়ান আছে না এর যে প্রতিসরাঙ্ক সেটা হচ্ছে মিউ ওয়ান ইন্টু এর যে সাইন, এর সাইন কি আছে না অ্যাঙ্গেল আই। তো সাইন আই সমান এই যে দ্বিতীয় যে মাধ্যম আছে, দ্বিতীয় মাধ্যমের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কি না মিউ টু। তো এর মিউ টু ইন্টু এর যে সাইন আছে সেটা, এর সাইন কি আছে, এর অ্যাঙ্গেল কি আছে আর, তো সাইন আর। আমি আবার রিপিট করছি আরেকবার, ভালো করে বুঝবে, সব ছেড়ে দাও, আমি আরেকবার রিপিট করছি। আমি বললাম প্রথম যে মাধ্যম আছে না, প্রথম মাধ্যমের যে প্রতিসরাঙ্ক সেটা মিউ ওয়ান, আর দ্বিতীয় যে মাধ্যম আছে সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ টু। তো আমাকে মাথায় রাখতে হবে স্নেলস বলে গেছেন যে মিউ ওয়ান ইন্টু এই আপতন কোণে সাইন আপতন কোণে, তো সাইন আপতন কোণ কি আছে আই, তো সাইন আই মিউ টু এর যে প্রতিসরাঙ্ক ইন্টু এখানে যে অ্যাঙ্গেল তৈরি করছে, এখানে অ্যাঙ্গেল কি আছে না কোণ আর, তো সাইন আর। ব্যাস এইটুকু মাথায় রাখো। আর আমি যদি এটাকে এইভাবে লিখতে চাইবে কি লিখতে পারি, সাইন আই সমান সাইন আর সমান মিউ টু বাই মিউ ওয়ান লিখতে পারি। দেখবে কোনো জায়গায় লেখা থাকে যে প্রতিসরণ কোণের সাইন আর আপতন কোণের সাইন কি হয়, এর অনুপাত সর্বদা ধ্রুবক থাকে। এই কনস্ট্যান্ট লেখাটা থাকে কেন, অনেকে হয়তো বুঝতে পারো না। অ্যাকচুয়ালি দেখো এর যে প্রতিসরাঙ্ক, এই যে মাধ্যম ওয়ানের যে প্রতিসরাঙ্ক, আরে কিছু না কিছু তো আছে, এয়ার আছে, না হলে ওয়াটার আছে, না হলে গ্লাস আছে, যেটাই থাক কিছু তো একটা মাধ্যম, কিছু তো একটা মাধ্যম। তো সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক ফিক্সড কি ফিক্সড নয়, আরে ওয়াটার যদি হয় তার একটা প্রতিসরাঙ্ক সেটা ফিক্স থাকে, কনস্ট্যান্ট থাকে। যদি গ্লাস হয় গ্লাসের একটা প্রতিসরাঙ্ক থাকে সেটা ফিক্স থাকে। তো কোথাও না কোথাও এই মিউটা ফিক্সড কি ফিক্সড নয়, ধ্রুবক কি ধ্রুবক নয়, মিউ ওয়ান স্যার ধ্রুবক। আরে এটাও তো একটা মাধ্যম, এটা ওয়াটার মাধ্যম হোক, গ্লাস মাধ্যম হোক, কুচবি মাধ্যম হোক, এয়ার মাধ্যম হোক, কিছু একটা মাধ্যম হোক, তো এরও যে প্রতিসরাঙ্ক থাকবে, এরও যে মিউ টু এর যে এই যে মিউ টু প্রতিসরাঙ্ক ধরছি, তো এটাও তো একটা কনস্ট্যান্ট থাকে, ধ্রুবক থাকে। তো কোথাও না কোথাও এই জন্য বলা হয় যে আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইন এর অনুপাত সর্বদা ধ্রুবক থাকে। ধ্রুবকের মানেই হচ্ছে এটা, বোঝা গেছে। এবার তোমরা ভাববে যে স্যার আমি যে এই ফর্মুলাটা আপনি যে আমাকে লেখালেন, বা এই যে ফর্মুলাটা এটা থেকে এই ফর্মুলাটা এলো, এর অ্যাকচুয়াল লাগবে কোথায়, কিভাবে লাগে, কিভাবে ইউজ হয়। তো আমি তোমাদের আগে যেগুলো বললাম একবার লিখিত আকারে দেখিয়ে দিই, তারপরে এই ফর্মুলাটা অ্যাকচুয়াল ইউজ কোথায় হচ্ছে আমি সেই কোশ্চেন তোমাদের সামনে নিয়ে আসছি। যদি এটা বুঝতে পারো তাহলে আমি যে প্রশ্নগুলো করবো সেগুলো উত্তর দেবে তোমরা। চলো নেক্সট দেখো যেগুলো বললাম, একজোড়া নির্দিষ্ট মাধ্যমে এবং নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির ক্ষেত্রে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক থাকে। আমি যেটা তোমাদের বোঝাতে চাইলাম, ঠিক আছে, কারণ মিউ ওয়ান আর মিউ টু এখানে কনস্ট্যান্ট। এই ধ্রুবকটি প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। এখানে ডাইরেক্ট লেখা আছে সাইন আই বাই সাইন আর সমান মিউ টু বাই মিউ ওয়ান, কিন্তু আমি তোমাদের যে ফর্মুলাটা বলেছি সেইটা মাথায় রাখবে। মিউ ওয়ান মানে এটা থেকেই এসছে, মিউ ওয়ান ইন্টু প্রথম মাধ্যমে যে কোণ উৎপন্ন করেছে সাইন সেই কোণটা সমান দ্বিতীয় মাধ্যমের যে প্রতিসরাঙ্ক ইন্টু দ্বিতীয় মাধ্যমে যে কোণ উৎপন্ন করেছে সেটা, ঠিক আছে। এই ফর্মুলাটা ভালো করে মাথায় রাখবে। তো এখানে আই হচ্ছে আপতন কোণ, আর হচ্ছে প্রতিসরণ কোণ, আর মিউ হচ্ছে ধ্রুবক,
কনস্ট্যান্ট প্রতিসরাঙ্ক, ঠিক আছে। চলো নেক্সট দেখো, আমি এখানে একটা কোশ্চেন ড্র করছি, তোমরা তার অ্যান্সার বলবে। ধরো এটা হচ্ছে একটা বিভেদ তল, ধরো এটা হচ্ছে একটা অঙ্কিত অভিলম্ব, অঙ্কিত অভিলম্বটা একটু বড় করে আঁকি, অঙ্কিত অভিলম্ব, ঠিক আছে স্যার। আমি বললাম যে এখান থেকে লাইট এসছে, আপতিত রশ্মি, আপতিত রশ্মি, স্যার এখানে যে অ্যাঙ্গেলটা করেছে সেটা হচ্ছে 45 ডিগ্রি, ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। এবার আমি বলে দিলাম যে এটা হচ্ছে একটা লঘু মাধ্যম, আর আমি বলে দিলাম যে এই সাইডে যেটা আছে সেটা হচ্ছে একটা ঘন মাধ্যম। এবার তোমরা বলবে স্যার লাইট তো বেরিয়ে যাওয়ার কথা এদিকে, কিন্তু ঘন মাধ্যম থাকার জন্য লাইট কি হবে, একটু কাছে সরে আসবে অবিলম্বের। তো কাছে সরে আসার জন্য যে প্রতিসরণ কোণ এখানে তৈরি করেছে সেই প্রতিসরণ কোণের মান হচ্ছে 30 ডিগ্রি, আমি বলে দিলাম, ঠিক আছে। এটা ধরো মিডিয়াম, এটা 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 মিডিয়াম 1, এটা মিডিয়াম 1, আর এটা ধরো মিডিয়াম 2, দুটো আলাদা আলাদা মিডিয়াম। আমি কি বললাম, এটা একটা মিডিয়াম আর এটা একটা মিডিয়াম, ঠিক আছে। যেহেতু কাছে সরে এসছে রশ্মিটা, সেই জন্য আমি বুঝতে পারলাম যে এটা লঘু থেকে ঘনতে প্রবেশ করেছে, ঠিক আছে। আমি তোমাদের প্রশ্ন করছি এবারে, যে এবারে বলো যে মিডিয়াম 2, এই যে মিডিয়াম 2 এর প্রতিসরাঙ্ক কত, কার সাপেক্ষে, না M1 এর সাপেক্ষে। আমি বললাম রিফ্রেক্টিভ ইন্ডেক্স বলো মিডিয়াম, এটা ধরো মিডিয়াম এ, এটা ধরো মিডিয়াম এ, এটা ধরো মিডিয়াম এ, ঠিক আছে, আর এটা ধরো মিডিয়াম বি, এটা ধরো মিডিয়াম বি, ঠিক আছে। তো আমি তোমাদের বললাম যে মিডিয়াম এর রেসপেক্টে, এর সাপেক্ষে মিডিয়াম বি এর রিফ্রেক্টিভ ইন্ডেক্স বলো, কি বলবে, প্রতিসরাঙ্ক কি হবে বলো। চলো এবার তোমরা ভাববে স্যার আগের দিন তো এরকম একটা জিনিস হয়েছে, কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে কোথাও কি কারোর প্রতিসরাঙ্ক বলেছে, কারোরই তো প্রতিসরাঙ্ক বলেনি, তো আমি বার করব কি করে। আরে আগের দিনে যে আমি আপেক্ষিক প্রতিসরাঙ্ক করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে যার প্রতিসরাঙ্ক বার করতে বলবে সেটা উপরে দেবে, যার সাপেক্ষে বলবে সেটা নিচে দেবে, কিন্তু কোথাও না কোথাও এখানে কোনো লাইটের স্পিড বা কোনো একটা প্রতিসরাঙ্ক কিছু বলেছে, কিচ্ছু বলেনি। এই ক্ষেত্রে কি করবে, এক্ষেত্রে আমি সিম্পল কি করব না স্নেলের সূত্র লাগাবো। কীভাবে লাগাবো দেখো, আমি বলেছিলাম যে প্রথম যে মাধ্যম থাকে সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক, চলো সেই মাধ্যমে, আচ্ছা আচ্ছা একটা জিনিস আমার বলতে ভুল হয়েছে, আমি বলে দিচ্ছি, না ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই। ধরো এটা মিডিয়াম এ বি নয়, এটা আমি মিডিয়াম 1 ধরলাম, আর এটা মিডিয়াম 2 ধরলাম, মিডিয়াম 1 আর মিডিয়াম 2। এবার আমি মানলাম, আমি মেনে নিলাম যে প্রথম মাধ্যমের যে প্রতিসরাঙ্ক ছিল, সেটা ধরো মিউ এম, এক মিনিট, প্রথম মাধ্যমের যে প্রতিসরাঙ্ক ছিল আমি মানলাম যে মিউ এম, আর দ্বিতীয় মাধ্যমের যে প্রতিসরাঙ্ক ছিল আমি মানলাম যে মিউ বি। আমার কোশ্চেনটা দিতে ভুল হচ্ছে, এক্সট্রিমলি সরি, আমি একটু সাজিনি কোশ্চেনটা, আমার কোশ্চেনটা দিতে তোমাদের ভুল হচ্ছে, এক্সট্রিমলি সরি, একটু ভালো করে বুঝবে। আমি বলছি যে এটা হচ্ছে মিডিয়াম এ, এটা হচ্ছে মিডিয়াম বি, ঠিক আছে। তো আমার এখানে জানতে চেয়েছে যে মিডিয়াম বি এর প্রতিসরাঙ্ক কত, কার রেসপেক্টে, না মিডিয়াম এর রেসপেক্টে। আমি এটা কী করে সলিউশন করব, এবারে কোশ্চেনটা ঠিক আছে, আমি কি করে সলিউশন করব, আমি মানলাম যে এর প্রতিসরাঙ্ক হচ্ছে এই যে এ মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ এ, আর বি মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ বি। এবার আমি কার বার করতে চাইছি, স্যার আমি মিডিয়াম বি এর বার করতে চাইছি, তো কোথাও না কোথাও আমার মিডিয়াম বিকে প্রথমে রাখতে হবে। তো আমি স্নেলের সূত্র লাগাচ্ছি, কীভাবে লাগাচ্ছি, আর স্নেলের সূত্র মনে রাখবে যেখান থেকে আমার আলো আপতিত হচ্ছে, দেখো এটা একটা নতুন টাইপের জিনিস, তো একটু মাথা লাগাবে, একটু বুদ্ধি লাগাবে, ঠিক আছে। আমি বলছি যে স্নেলের সূত্র এইভাবে কাজে লাগে, যেখান থেকে আমার লাইট আসছে আমি সেখান থেকে স্টার্ট করব। তো আমার লাইট আসছে মিডিয়াম এ থেকে, আমাকে যেটা বার করতে দিয়েছে সেটাও মাথায় রাখতে হবে, আমাকে লাইট আসছে এখান থেকে মিডিয়াম এ থেকে। তো কোথাও না কোথাও স্নেলের সূত্র এইভাবে লাগবে যে প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ এ ইন্টু সাইন এখানে কত অ্যাঙ্গেল করেছে, না 45 ডিগ্রি, সমান দ্বিতীয় মাধ্যমের যে প্রতিসরাঙ্ক সেটা কত, না মিউ বি, তো মিউ বি ইন্টু সাইন দ্বিতীয় মাধ্যমে অ্যাঙ্গেল কত, 30 ডিগ্রি। তো আমি মানলাম এখানে 30 ডিগ্রি। বলো এইটুকু বোঝা গেছে, স্নেলের সূত্র লাগিয়েছি, কিচ্ছু লাগাইনি। মিউ এ সাইন 45 মানে এই প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক এবং সাইন প্রথম মাধ্যমের যে অ্যাঙ্গেল আছে, এবং মিউ বি মানে দ্বিতীয় মাধ্যমের যে প্রতিসরাঙ্ক এবং দ্বিতীয় মাধ্যমে যে অ্যাঙ্গেল তৈরি করছে 30 ডিগ্রি, সেইটা আমি এখানে পুট করেছি। এবার আমাকে কাকে বার করতে বলেছে, না বি মাধ্যমের প্রতিসরাঙ্ক, মানে এইটা বার করতে বলেছে, এই মানটা।
যেটা বার করতে বলেছে সেটাকে আমি উপরে রাখবো। তো দেখো মিউ বিটাকে উপরে রাখলাম, মিউ এটাকে উপরে রাখলাম, নিচে রাখলাম। তো কি হবে, উপরে দেখো সাইন 30 ডিগ্রি আসছে, আর এখানে কি হবে সাইন 45 ডিগ্রি চলে আসবে। ঠিক আছে স্যার, নো ইস্যু। এবারে বলো সাইন 30 ডিগ্রির মান কত? সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/√2, আর সাইন 45-এর মান কত? 1/2। তো আমি যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে 1/√2 ইন্টু 2, তো এই 2টাকে আমি লিখতে পারি √2 ইন্টু √2। তো এখানে দেখো √2 কেটে যাবে, তাই তো নাকি? তো এখানে কি পড়ে থাকবে? শুধু √2 পড়ে থাকবে। তো অ্যান্সার কি হবে? যদি বলে আমার এই মাধ্যমে প্রতিসরাঙ্ক কত এলো, √2 হয়ে যাবে এখানে অ্যান্সার। বলো বুঝতে পারলে কিনা? রিপিট করবো আরেকবার রিপিট করবো। দেখো আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। আমি তোমাদের প্রশ্ন করেছিলাম যে এই একটা ধরো দেওয়া আছে, এবার আমি বললাম যে এটা ধরো মিডিয়াম এ, এটা হচ্ছে মিডিয়াম বি। এবার আমি তোমাদের জাস্ট অ্যাঙ্গেল দিয়ে দিয়েছি যে আপাতন কোণ হচ্ছে 45 ডিগ্রি আর প্রতিসরণ কোণ হচ্ছে 30 ডিগ্রি। আমি এই দুটো জিনিস দিয়ে দিলাম এবং তোমাদেরকে আমি বলেছিলাম যে তোমরা কি করবে, এই বি মাধ্যমের প্রতিসরাঙ্ক বার করবে, বি মাধ্যমের প্রতিসরাঙ্ক বার করবে। ঠিক আছে, তো আমি কি করলাম, প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক আমরা মিউ এ ধরে নিলাম, দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক আমরা মিউ বি ধরে নিলাম। সিম্পল, এর মধ্যে জটিলতা কিছুই নেই। এবার কি করলাম, স্নেলের সূত্র লাগালাম যে প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক সাইন প্রথম মাধ্যমের অ্যাঙ্গেল, এবং দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক সাইন দ্বিতীয় মাধ্যমে যে প্রতিসরণ কোণ তৈরি করেছে সেই অ্যাঙ্গেল। এবার আমি কি করলাম, যাকে বার করতে হবে, কাকে বার করতে হবে না, দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বার করতে হবে। তো দ্বিতীয় মাধ্যমটাকে আমি উপরে রাখলাম, প্রথম মাধ্যমটাকে আমি নিচে রাখলাম, এবং যেভাবে ক্যালকুলেশন বাকি তো ক্যালকুলেশন সাইন 30/sin 45, সাইন 30 মান 1/√2, সাইন 45 মান 1/2। তো ক্যালকুলেশন করে আমি পেলাম কি √2। তো √2 হয়ে গেল আমার এখানে আনসার। যারা যারা করতে পেরেছো ভেরি গুড। চলো যদি করতে না পারো, যদি বুঝতে না পারো, আমি নেক্সট আরেকটা কোশ্চেন দিচ্ছি, সেটা তোমরা করে দেখাও। চলো দেখো, আমি তোমাদের সিম্পল একটা কোশ্চেন দিচ্ছি যে ধরো এই হচ্ছে ব্যাপার। কোশ্চেন আমার লাইন বেঁকে যায় কেন জানি না, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, আমি বললাম যে একটা লাইট রে আসছে এখান থেকে, আপতিত হচ্ছে। ঠিক আছে স্যার, কোথা থেকে আপতিত হচ্ছে? বললাম বাতাস থেকে, এয়ার থেকে। ঠিক আছে, বাতাস থেকে আপতিত হওয়ার পর এবং কত ডিগ্রি অ্যাঙ্গেলে আপতিত হয়েছে সেটাও তোমাদের বলে দিচ্ছি, 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আপতিত হয়েছে। ঠিক আছে স্যার, তো বাতাস থেকে আপতিত হওয়ার পর যে যে এই মাধ্যমে ধর আপতিত হয়েছে, আমি জানি না এই মাধ্যমটা লঘু না ঘন, আমি জানি না, আমি শুধু এইটুকু জানি যে এই মাধ্যমে যে প্রতিসরাঙ্ক সেটা হচ্ছে √3। এই মাধ্যমের যে প্রতিসরাঙ্ক সেটা হচ্ছে √3। এবার তোমরা আমাকে একটা বিচার করে বলো যে এই মাধ্যমটা ঘন নাকি এই মাধ্যমটা ঘন? চলো বলো। আমি শুধু সিম্পল কোশ্চেন করেছি যে বাতাস থেকে একটা রশ্মি এসেছে, 60 ডিগ্রি কোণে আপতিত হয়েছে, এবং আমি বলে দিলাম যে এই যে দ্বিতীয় যে মাধ্যমটা আছে এই মাধ্যমটার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মানে প্রতিসরাঙ্ক হচ্ছে √3। তো আমি তোমাদের প্রশ্ন করলাম যে এই মাধ্যমটা ঘন মাধ্যম রেসপেক্টে নাকি এই মাধ্যমটা রেসপেক্টে এই মাধ্যমটা ঘন মাধ্যম, কোনটা ঘন মাধ্যম দুটো মাধ্যমের রেসপেক্টে? এবার তোমরা বলবে স্যার কী করে বলবো? আরে আগের দিন আমি পড়িছি যে এটা হচ্ছে এয়ারের প্রতিসরাঙ্ক কত 1.0003। তো আমি মেনে নিলাম যে এয়ারের প্রতিসরাঙ্ক 1, আর এটা কত? আরে এটা কত? √3 স্যার, √3। মানে কোথাও না কোথাও এর থেকে এর প্রতিসরাঙ্ক বেশি না বেশি নয়? তো যদি এর প্রতিসরাঙ্ক বেশি হয় তাহলে নিশ্চয়ই এই মাধ্যমটা হচ্ছে ঘন মাধ্যম, এই মাধ্যমটা ঘন মাধ্যম, আর এই মাধ্যমটা হচ্ছে লঘু মাধ্যম। আরে হ্যাঁ কি না? এবার তোমরা বলবে স্যার এখানে তো এয়ার দেওয়াই আছে, এয়ারটা আমরা বুঝতেই পারছি যে এটা লঘু মাধ্যমই হবে অবশ্যই। আমি বলেছিলাম যে শূন্যস্থান আর এয়ারের যে লাইটের স্পিড খুব একটা কম বেশি নয়, সেই জন্য এয়ারটা ম্যাক্সিমাম লঘু মাধ্যমই হয়। তাও তোমাদের বোঝানোর জন্য আমি এই কনসেপ্টটা বললাম। ঠিক আছে, তার মানে আমরা বুঝলাম যে নিচের যে মাধ্যমটা আছে এটা হচ্ছে একটা ঘন মাধ্যম। এবারে বলো, ঘন মাধ্যম যখন লাইট বেরিয়ে যাওয়ার কথা এদিকে, কিন্তু ঘন মাধ্যমের জন্য লাইট একটু সরে আসবে অবিলম্বের দিকে। আরে হ্যাঁ কি না, সরে আসবে। তো বললাম যে এখানে যে অ্যাঙ্গেল করেছে না, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে আর অ্যাঙ্গেল। ঠিক আছে, তো এবার আমি তোমাদের বলতে চাইছি যে এই যে অ্যাঙ্গেল আর, এই অ্যাঙ্গেল আর এর ভ্যালু বার করো, চলো যদি এটা করতে পারো চাইবো তোমাদের কনসেপ্ট মোটামুটি ক্লিয়ার হয়েছে। আমি করে দিচ্ছি, ভালো করে শোনো। আমরা স্নেলের সূত্রে কি জানি স্যার, প্রথম মাধ্যমের যে প্রতিসরাঙ্ক, প্রথম মাধ্যম এয়ার আছে, তো আমি মানলাম যে এই যে প্রথম মাধ্যম তার প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ এ, আর এই যে দ্বিতীয় মাধ্যম এটা একটা ঘন মাধ্যম, আমি মেনে নিলাম যে এটা মিউ বি মেনে নিলাম, সব কিছুটা মেনে নাও, মিউ বি। আমাকে বার করতে হবে অ্যাঙ্গেল আর।
তো মিউ বি প্রতিসরাঙ্ক বলে দিয়েছে আমাকে √3। আমার স্নেলের সূত্র কি বলে, যে প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক ইন্টু সাইন যে অ্যাঙ্গেলটা করেছে সে অ্যাঙ্গেলটা কত আছে 60 ডিগ্রি সমান দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক ইন্টু সাইন যে অ্যাঙ্গেলটা প্রতিসরণ কোণ যেটা করেছে সেটা অ্যাঙ্গেল আর। ঠিক আছে স্যার, এখানে মিউ এ বলে দিয়েছে। স্যার মিউ এ তো আমরা জানি এ আর এর প্রতিসরাঙ্ক কত, এ আর এর প্রতিসরাঙ্ক কত 1, তো এখানে লিখে দাও 1, এখানে লিখে দাও 1। আর সাইন 60 মান কত বলো, সাইন 60 মান কত, সাইন 60 মান হচ্ছে √3/2। এখানে মিউ বি এর মান জানি স্যার, দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বলে দিয়েছে কত √3, তো এখানে লেখো √3 ইন্টু সাইন আর, কোথায় গেল সাইন আর। তো 1 তো এর সঙ্গে গুণ হয়ে গেল, বাদ দাও। তো আমি লিখতে পারি যে সাইন আর এর মানে হচ্ছে √3 এখানে ডাইরেক্ট কেটে দিতে পারো, যদি বুঝতে না পারো এদিকে নিয়ে এসে কাটো। ভুল করছি, এদিকে ইনভার্স হয়ে যাবে। একটা কাজ করো, সাইন আরটাকে এদিকেই রেখে দাও, √3টাকে এদিকে নিয়ে এসো, এদিকে √3/2 যেমন আছে ঠিক আছে। আর এখানে এলে কী হয়ে যাবে বলো, এটা 1/√3, তার মানে এখানে √3 কেটে গেলে 1/2, তাহলে সাইন আর সমান কী হচ্ছে 1/2। এবার বলো তো সাইন কত ডিগ্রির মান 1/2, না সাইন 30 মান, সাইন 30 মান, তো এখানে সিম্পল আর কত হয়ে গেল 30 ডিগ্রি। আরে বোঝা গেল না, গেল না, এখানে বোঝা গেল। আমি বলতে চাইছি যে সাইন আর, এবার 1/2 মানে কি সাইন 30 ডিগ্রি, তো সাইন সাইন যদি কেটে যায় তাহলে কোন আর কত বেরোবে 30 ডিগ্রি বেরোবে কিনা বলো, 30 ডিগ্রি বেরোবে কিনা, এটা ডিগ্রি, হ্যাঁ। তো অ্যান্সার কত হয়ে গেল 30 ডিগ্রি। তো এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা কত হবে 30 ডিগ্রি হয়ে যাবে, 30 ডিগ্রি। তো আর সমান কত হয়ে যাবে 30 ডিগ্রি হয়ে যাবে। বলো বোঝা গেল। আমি কি করলাম, সিম্পল স্নেলস ল লাগালাম, স্নেলস ল, স্নেলের সূত্র। আরে অ্যাপ্লিকেশন বোঝা যাচ্ছে, পরীক্ষা এলে করতে পারবে কি পারবে না, সিম্পল জিনিস, কিছু নেই আর কিছু নেই। আমি শুধু বলেছি যে প্রথম মাধ্যমের যে প্রতিসরাঙ্ক তার সঙ্গে সাইন সেই অ্যাঙ্গেলটা, দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক তার সঙ্গে সাইন যে অ্যাঙ্গেলটা করবে সেটা। যদি অ্যাঙ্গেল না থাকে তাহলে আমাকে নিশ্চয়ই প্রতিসরাঙ্ক বলে দেবে, আর যদি প্রতিসরাঙ্ক না বলে তাহলে অ্যাঙ্গেল বলে দেবে। এই তো সিম্পল ব্যাপার। যদি এটা বুঝতে পেরে থাকো, যদি এটা না করতে পেরে থাকো, আশা করি বুঝে গেছো। এরপর আমি আরেকটা কোশ্চেন দিচ্ছি, সেই কোশ্চেনটা পড়ো দেখি। আমি এই যে কোশ্চেনটা দিচ্ছি না, এটা হচ্ছে এনসিআরটির এক্সাম্পল। এটা পরীক্ষায় না বারবার দেয়, গ্রুপ ডি 2022-এ দিয়েছে, এলপিতে দিয়েছে, অনেক জায়গায় দিয়েছে। দেখো আমি এই একটা সিম্পল জিনিস ড্র করে নিলাম, ঠিক আছে। তো আমি বললাম যে এই আপতিত রশ্মি এসছে, এই আপতিত রশ্মি এসছে স্যার, কোনো নো প্রবলেম, আসতেই পারে। আমি বললাম যে এই অ্যাঙ্গেলটা করেছে 45 ডিগ্রি, ঠিক আছে। এবার কি করেছে না, এসে পড়ে না, জাস্ট এইভাবে বেরিয়েছে, এই যাওয়ার কথা ছিল এই দিকে, কিন্তু এইভাবে বেরিয়েছে। চলো বাদ দাও। আমি বললাম এই যে অ্যাঙ্গেলটা করেছে না, এই অ্যাঙ্গেলটা করেছে ধরো 60 ডিগ্রি, ঠিক আছে। আর এইখানে যে অ্যাঙ্গেলটা আছে এটা মানলাম 30 ডিগ্রি, আর এইখানে যে অ্যাঙ্গেলটা আছে এটা মানলাম 45 ডিগ্রি, ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। আর বলে দিয়েছে এটা হচ্ছে মিডিয়াম এ আর এটা হচ্ছে মিডিয়াম বি, দুটো আলাদা আলাদা মিডিয়াম আছে, ঠিক আছে। স্যার কী জানতে চাই এখানে, কোশ্চেনটা একটু ভুল হয়ে গেছে, জাস্ট একটু ভুল হয়ে গেছে। কী ভুল হয়ে গেছে না, কোশ্চেনে এই ডাইরেকশনটা দেওয়া ভুল হয়ে গেছে। লাইট না এই মাধ্যম থেকে যাচ্ছে, এই মাধ্যম থেকে যাচ্ছে এবং এই মাধ্যমে নিঃসৃত হচ্ছে, এই মাধ্যম থেকে বেরোচ্ছে, ঠিক আছে। এতক্ষণ আমরা কি করছিলাম না, এই মাধ্যম থেকে আসছিল, এই মাধ্যমে যাচ্ছিল, এখন উল্টো কেস, এখন এই মাধ্যম দিয়ে যাচ্ছে, এই মাধ্যম দিয়ে বেরোচ্ছে, ঠিক আছে স্যার, নো প্রবলেম। কোশ্চেনটাকে বোঝো, এখানে জানতে চেয়েছে যে রিফ্রেক্টিভ ইন্ডেক্স অফ দ্য মিডিয়াম বি, মানে এই যে মিডিয়াম বি এর, এই মিডিয়াম বি এর রিফ্রেক্টিভ ইন্ডেক্স জানতে চেয়েছে, কার সাপেক্ষে না এই এর সাপেক্ষে, ঠিক আছে। আমি আবার বলে দিচ্ছি, মিডিয়াম বি এর রিফ্রেক্টিভ ইন্ডেক্স জানতে চেয়েছে, মিডিয়াম বি রিফ্রেক্টিভ ইন্ডেক্স। চলো বলো আমাকে কী হবে। ম্যাক্সিমাম স্টুডেন্ট এই কোশ্চেনটা ভুল করে আসে, ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে আসে। তোমরা রিয়েলি আনসার করো, অনেস্টলি আনসার করো। চলো বলো। স্যার কিছু নেই, আমাকে যেরকম যেরকম ফর্মুলা বলেছে আমি সেরকম সেরকম লাগাবো। স্যার কী ফর্মুলা জানি আমি, আমার স্নেলের সূত্র বলেছে যে প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক আমি মেনে নিলাম যে মিউ এ, আর দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক মেনে নিলাম আমি মিউ বি, এই তো। তো প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক কী আছে আমার, আচ্ছা আমি আরেকটা জিনিস ভুল করে ফেলেছি, এখানে মিডিয়াম বি হচ্ছে এটা, হ্যাঁ সরি, আর মিডিয়াম এ হচ্ছে এটা। কোশ্চেনটা যেভাবে আছে সেভাবে দিলাম, মিডিয়াম বি হচ্ছে ওটা, মিডিয়াম এ হচ্ছে এটা। তো আমাকে এখানে জানতে চেয়েছে মিডিয়াম বি এর রিফ্রেক্টিভ ইন্ডেক্স। এবার বলো বলো
আমি সিম্পল কি করব না, আমার লাইট তো এইখান থেকে যাচ্ছে না, এই মাধ্যম থেকে যাচ্ছে, ক্লিয়ার, এই মাধ্যম থেকে যাচ্ছে। তো আমি এটা মেনে নেবো যে এর প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ এ আর এর প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ বি, ঠিক আছে। আর আমি বলেছি কি স্নেলের সূত্রে কি বলেছি, যেখান থেকে লাইট যায় আমি সেখান থেকে শুরু করব, ঠিক আছে। তো প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক, প্রথম মাধ্যম কোনটা, এটা হচ্ছে আমার প্রথম মাধ্যম। তো প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক আমরা মিউ এ ধরে নিয়েছি, মিউ এ ইন্টু সাইন কত কত 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, এটাই তো আপতন কোণ, সমান দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক কত মিউ বি ইন্টু দ্বিতীয় মাধ্যমের যে প্রতিসরণ কোণ কত 45 ডিগ্রি, তো সাইন 45 ডিগ্রি। বলে এর মধ্যে কি আছে, এটুকুর মধ্যে কোনো জটিলতা আছে না স্যার। কার জানতে চেয়েছে না মিডিয়াম বি এর রিফ্রেক্টিভ ইন্ডেক্স, মানে মিউ বি এর মান জানতে চেয়েছে। তো মিউ বিটাকে আমি উপরে রাখবো, এই যে মিউ বিটাকে এদিকে নিয়ে চলে এলাম, আর মিউ এটাকে আমি নিচে রাখলাম, আর এদিকে কি আছে সাইন 45 ডিগ্রি আর সাইন 60 ডিগ্রি, ঠিক আছে স্যার। সাইন 45-এর মান কত √3/2 আর সাইন 60-র মান কত বলো 1/√2। তো কোথাও না কোথাও √2/1 হয়ে যাবে, মানে নিচে নেমে যাবে, উল্টে যাবে আর কি। তো আমি এই দুইটাকে √2 × √2 লিখতে পারি, আরে √2 × √2 লিখতে পারি, আর এখানে আছে √2, তো √2 কেটে গেল, তো কী এলো বলো √3/√2। তো আমার এই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত বেরোবে, এটাই অ্যান্সার √3/√2। তো এই অ্যান্সার কী হলো √3/√2। এটা এনসিইআরটিতে আছে, এখানে 4টে অপশান ছিল, আমি অপশানগুলো দিতে ভুলে গেলাম। 1 নম্বর অপশানে ছিল √3/√2, বি নম্বর অপশানে ছিল 2/3, সি নম্বর অপশানে ছিল 1/2, আর ডি নম্বর অপশানে ছিল শুধু 2। তাহলে আমার অ্যান্সার কী হলো, এটা অ্যান্সার হয়ে গেল এ ইজ দ্য রাইট অ্যান্সার। এটা এনসিইআরটিতে আছে, বারবার বলছি, ভালো করে বুঝিয়ে দিয়েছি, ভালো করে করে যাবে কোশ্চেনগুলো, ঠিক আছে। ফিল করো, মুখস্থ করো না ইয়ার, ফিল করো। আমি জাস্ট কিচ্ছু করিনি, আমি জাস্ট এই যে ফর্মুলাটা আছে স্নেলের সূত্র যেটা লিখেছি তার মাধ্যমে করেছি। আরে বোঝা গেছে, স্নেলস ল যে পড়ালাম সেটা কোথায় না কোথায় অ্যাপ্লিকেশন হচ্ছে, কোশ্চেন কীভাবে আসে তোমাদের বোঝাতে পারছি আশা করি, ঠিক আছে। আচ্ছা, এনসিইআরটির আর একটা নিউমেরিক্যাল এটার উপরে বেস করে আছে, আমি সেটা তোমাদের নেক্সট স্লাইডে রেখে দিচ্ছি। দেখো নেক্সট দেখো, এই হচ্ছে একটা বিভেদ তল, স্যার এত বড়, এই হচ্ছে একটা বিভেদ তল, এই হচ্ছে অভিলম্ব, ঠিক আছে স্যার। এবার ব্যাপারটা কি হয়েছে না, এই অ্যাঙ্গেলে একটা রশ্মি আপতিত হয়েছে, নো ইস্যু স্যার, হতেই পারে। আর গেছে কোন দিক দিয়ে, এর যাওয়ার কথা হচ্ছে এদিক দিয়ে, কিন্তু কোথাও না কোথাও ও গেছে এই দিক দিয়ে, এদিক দিয়ে বেরিয়েছে, ঠিক আছে স্যার। আমি বলে দিলাম তোমাদেরকে, আমি কি বলে দিলাম যে শোনো, এটা হচ্ছে মিডিয়াম এ আর এটা হচ্ছে মিডিয়াম বি, দুটো আলাদা আলাদা মিডিয়াম, ঠিক আছে। তো আমাকে এবার বলো মিডিয়াম বি এর রিফ্রেক্টিভ ইন্ডেক্স বলো, মিডিয়াম বি এর রিফ্রেক্টিভ ইন্ডেক্স আমাকে বলো, মিডিয়াম বি এর কার সাপেক্ষে না মিডিয়াম এর সাপেক্ষে। তার মানে আমি লিখতে পারি সিম্পল যে যার বার করতে বলেছে সে ওপরে থাকবে, আর যার সাপেক্ষে বলছে সে নিচে থাকবে। এবার একটা কথা বলো আমাকে, একটা সিম্পল কথা বলো, স্যার এই মাধ্যমটা কি মাধ্যম, এই যে মাধ্যমটা আছে এই মাধ্যমটা কি মাধ্যম, আর এই মাধ্যমটা কি মাধ্যম। আমি এটুকু বুঝতে পারছি কোথাও না কোথাও আলোক রশ্মি গিয়ে এ অভিলম্বের কাছে সরে গেছে। আরে হ্যাঁ কি না, গেছে কি গেছে না, অভিলম্বের কাছে সরে গেছে তো, হ্যাঁ স্যার অভিলম্বের কাছে সরে গেছে, তার মানে এর স্পিড কমে গেছে। তো স্যার এটা হচ্ছে ঘন মাধ্যম, আর স্যার এটা হচ্ছে লোক মাধ্যম, এটুকু বুঝতে বেশি দেরি নেই কারোর, ঠিক আছে স্যার। তো একটা কথা বলো, কার রিফ্রেক্টিভ ইন্ডেক্স বেশি হবে। আরে আমি এখানে বলছি কি যে দ্বিতীয় মাধ্যমে রিফ্রেক্টিভ ইন্ডেক্স, কারণ এটা বার করতে দিয়েছে, এবং প্রথম মাধ্যমে রিফ্রেক্টিভ ইন্ডেক্স মানে প্রতিসরাঙ্ক। তো কার বেশি হবে, স্যার এটা তো ঘন মাধ্যম, তো মিডিয়াম বি এর রিফ্রেক্টিভ ইন্ডেক্স বেশি হবে, আর মিডিয়াম এ এর রিফ্রেক্টিভ ইন্ডেক্স কম হবে। আমি অপশানগুলো দিতে বারবার ভুলে যাচ্ছি, আমি তোমাদের অপশান দিচ্ছি এখানে। নাম্বার এ অপশান আছে 1, নাম্বার বি অপশান আছে 1-এর বেশি। আরে এনসিইআরটিতে আছে কোশ্চেনটা, তাই করাচ্ছি। এটা আছে 1-এর কম, আর ডিতে আছে 0। বলো অ্যান্সার কী হবে, এটা অপশান বলেছে মিডিয়াম বি এর রিফ্রেক্টিভ ইন্ডেক্স বার করো, দিয়ে এই 4টে অপশান দিয়েছে। ভালো করে বুঝো, কোশ্চেনটা দারুণ প্রশ্ন। আমি তোমাদের বলতে চাইছি যে মিডিয়াম বিটা তো ঘন মাধ্যম রে বাবা,
তো এর রিফ্রেক্টিভ ইন্ডেক্স তো এর থেকে বেশি হবে, মিডিয়াম এর থেকে, মিডিয়াম এর থেকে তো বেশি হবে। হ্যাঁ স্যার বেশি হবে। তো যদি এটা বেশি হয়, কুছ ভি হোক এর থেকে তো বেশি, তাহলে এর যে আনসার একের বেশি বেরোবে না এটা বলো আমাকে। তাহলে আমি বি আনসার মারতে পারি, হ্যাঁ কি না? আরে মিডিয়াম এর থেকে যদি বেশি হয় রিফ্রেক্টিভ ইন্ডেক্স, কারণ আমাদের সব থেকে এয়ারের যদি মানি আমি, আরে যদি বাতাসের মানি, বাতাসের রিফ্রেক্টিভ ইন্ডেক্স কত? 1.003, মানে আমি এক মারলাম, তো তার থেকে তো বেশি হবে এটা। তো আমি যদি ক্যালকুলেশন করি তো অ্যান্সার আমার একের বেশি আসবে কি আসবে না? তো একের বেশি। দেখো এই ধরনের প্রশ্ন আছে, স্টুডেন্টরা ভাবে স্যার পুরো আউট অফ সিলেবাস, পুরো মঙ্গল গ্রহ থেকে প্রশ্ন দিয়ে দিচ্ছে স্যার, এ তো সিলেবাসে নেই, কিন্তু তোমাদের এনসিআরটির প্রশ্ন, এটা ফিল করতে হবে না, শুধু পড়ে গেলে হবে থোড়ি না, এরকম লেভেলের কোশ্চেন দেয়। ঠিক আছে, আশা করি বোঝা গেল। আচ্ছা, স্নেলস ল নিয়ে আশা করি তোমাদের মধ্যে আর কোনো প্রশ্ন থাকতে পারে না। স্যার কীভাবে কোশ্চেন আসে, নিউমেরিক্যাল কীভাবে আসে, এনসিআরটি দিকেছে আমি সব বলে দিয়েছি। এরপরে একটা গুরুত্বপূর্ণ টপিক তোমাদের সামনে আলোচনা করব, ভালো করে ফিল করার চেষ্টা করবে, সেটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, সংকট কোণ। যদি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বুঝতে না পারো, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনও বুঝতে পারবে না। ঠিক আছে, চলো নেক্সট টপিক দেখো। নেক্সট আমরা পড়বো সংকট কোণ। বিশ্বাস করো যদি একটু সময় পেতাম না, মানে এখন তো সামনে বেশি টাইম নেই আর এক্সামের, যদি একটু সময় পেতাম না আরও দারুণভাবে পড়াতাম, মানে একটু বেশি, মানে ভাবো এক একটা টপিককে এত সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করি তোমাদের, নিউমেরিক্যাল বলো এ বলো, আমি আরও কিছু কোশ্চেন নিয়ে আসতাম, আরও কিছু টপিক, মানে আরও কিছু টাইম নিয়ে ব্যাপারটাকে ফিল করে তোমাদের বোঝাতাম, কিন্তু হাতে বেশি সময় নেই, সামনে এক্সাম আছে, তো সেই অনুযায়ী আমাকে সিলেবাসটা কমপ্লিট করার ব্যাপার রয়েছে। দেখো সংকট কোণ কী স্যার? আচ্ছা সিম্পল একটা কথা বলো, দেখো জীবনে সংকট কোণ ভুলবে না, এমনভাবে পড়াবো। ধরো এই একটা বিভেদ তল আর এই একটা অভিলম্ব, স্যার এটা তো আগে থেকেই জানি আমরা। আমি বলছি যে আমি এখান থেকে একটা লাইট পাঠালাম, ভালো কথা, সেই লাইটটা কি হবে? স্যার কি হবে তার উপর ডিপেন্ড করছে যে কোনটা কোন মাধ্যম। আমি তোমাদের বলে দিলাম যে এই মাধ্যমটা হচ্ছে ঘন মাধ্যম আর এই মাধ্যমটা হচ্ছে লঘু মাধ্যম, তো আমি ঘন থেকে লঘুতে পাঠাচ্ছি। তো স্যার কি হয়, অভিলম্ব থেকে দূরে সরে যাবে, কারণ লঘুতে গেলে স্পিড বেড়ে যাবে, তো এর যাওয়ার কথা তো এদিকে, কিন্তু কি হবে, এর স্পিড বেড়ে এদিকে চলে যাবে। ঠিক আছে, আমি আরেকটা রশ্মি পাঠালাম, স্যার আমি আরেকটা রশ্মি পাঠালাম, ঠিক আছে, এ কী হবে, আরেকটু দূরে সরে যাবে। আমি আরেকটা রশ্মি পাঠাচ্ছি, কী হবে, এ আরেকটু দূরে সরে যাবে। আমি আরেকটা রশ্মি পাঠালাম, এবারে কী কালার দিয়ে পাঠাবো, চলো এই কালারটা দিয়ে পাঠাই, আরেকটা রশ্মি পাঠালাম, এবার কি হবে স্যার, এবার তো দূরে যাওয়ার জায়গা নেই, তখন আমার এইদিকেই মুভ করে যাবে, আরে বোঝা গেল, এদিকেই মুভ করে যাবে। হ্যাঁ, তো আমি যদি এবার বলি যে কোণ কত হলো, স্যার কোণ অভিলম্বের সঙ্গে মাপি, এই অভিলম্বের সঙ্গে কোণ মাপি, তো এই কোণটা কত ডিগ্রি হলো, স্যার এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তো আমি বলতে পারি যে যখন আলোক রশ্মি কোনো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করে, তখন যে প্রতিষ্ঠিত রশ্মিটা আছে না, মানে যেটা প্রতিষ্ঠিত রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যায়। তো ঘন মাধ্যমে একটা নিশ্চয়ই কোণ আছে, এই যে কোণটা উৎপন্ন হলো, আরে বাবা আমি বারবার যে অ্যাঙ্গেলে পাঠাচ্ছি, বিভিন্ন অ্যাঙ্গেলে যে রশ্মিগুলো পাঠাচ্ছি, সব কি আমার এই অ্যাঙ্গেলে আসছে, এই সমান্তরালে আসছে না, এমন একটা অ্যাঙ্গেল তৈরি হলো, লাস্টে আমি যখন এই রশ্মিটা পাঠালাম তখন এটা এই দিকে মুভ করলো, এই দিকে চলে এলো। তার আগে কিছু হয়েছে না স্যার, তার আগে হয়নি। তাহলে আমি বলতে পারি ঘন মাধ্যমে যে নির্দিষ্ট কোণে আপতিত হলে লঘু মাধ্যমে প্রতিসরণ কোণের মান, এই যে লঘু মাধ্যমে প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, অর্থাৎ প্রতিষ্ঠিত রশ্মিটা এই বিভেদ তল ঘেঁষে যায়, তখন সেই আপতন কোণ, এই যে আপতন কোণটা তৈরি হলো, সেই আপতন কোণকে এই দুটো মাধ্যমের সংকট কোণ বলবো। বলো বোঝা গেল কিনা? এতদিন মুখস্থ করেছো, আজকে ফেল করো, বলো বোঝা গেল কিনা বলো। আরেকবার বলবো, এটুকু বোঝা গেছে আশা করি, আর বলার দরকার নেই। আমি বললাম যে কোনো না কোনো একটা অ্যাঙ্গেল, আমি বারবার যে এই রশ্মিটা পাঠালাম, তখন এই রশ্মিটা কোন দিকে গেল, স্যার এদিকে গেল, পরের রশ্মিটা পাঠালাম, স্যার এদিকে গেল, পরের রশ্মিটা পাঠালাম এদিকে গেল, তারপরের রশ্মিটা দেখলাম যে বিভেদ তল ঘেঁষে গেল। এটা কেন হলো, কারণ আমি বারবার যখন রশ্মি সেন্ড করছি, বারবার যখন রশ্মি পাঠাচ্ছি কন্টিনিউ, একটা টাইমে মুভ করতে একটা টাইমে বিভেদ তল ঘেঁষে গেল। তো কোনো না কোনো কোণ তো সৃষ্টি করেছে এখানে, কী কোণ, আপতন কোণ সৃষ্টি করেছে। তো যে আপতন কোণের জন্য একটা মান আছে,
20 ডিগ্রি, 25 ডিগ্রি, 24 ডিগ্রি, 40 ডিগ্রি কিছু একটা মান আছে। তো এই আপতন, এই যে কোণটা যে আপতন কোণের মানের জন্য, ভালো করে শুনবে, যে নির্দিষ্ট কোণে আপতিত হলে, যে লাইটটা নির্দিষ্ট কোণে আপতিত হলে লঘু মাধ্যমে প্রতিসরণ কোণের মান, এই যে লঘু মাধ্যমে প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, লঘু মাধ্যমের প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়। তো সেই আপাতন কোণকে, এই যে আপাতন কোণটা তৈরি হলো, সেই আপাতন কোণকে এই দুটো মাধ্যমের সংকট কোণ বলবো। বোঝা গেছে? বোঝা গেছে? চলো, যেটা বললাম তোমাদের ছবি দিয়ে একবার লিখিত আকারে দেখিয়ে দিই। দেখো, আরে দেখো এদিকে, আমি কি বললাম যে এই হচ্ছে একটা অভিলম্ব আর এই একটা বিভেদ তল, ঠিক আছে? এটা একটা মাধ্যম আছে, যে কোনো মাধ্যম, এটা একটা যে কোনো মাধ্যম হলে হবে না, এটা হতে হবে কি লঘু মাধ্যম, আর এটা হতে হবে কি ঘন মাধ্যম। তো আমার দেখো এখানে সিম্পল, আগে কি হতো, এইভাবে আমি রশ্মি পাঠাতাম, আর এটা কি হতো, বিভেদ তল থেকে দূরে সরে যেত, মানে এইদিকে বেরিয়ে যেত। একটা টাইমে কি হলো, রশ্মি পাঠাতে রশ্মি বেরোতে এমন একটা অ্যাঙ্গেলে আমি এই আপতিত রশ্মিকে পাঠালাম যে বিভেদ তল ঘেসে গেল। এই যে আমি এই অ্যাঙ্গেলে পাঠালাম, পাঠাতেই এটা পুরো বিভেদ তলের উপর দিকে গেছে, বিভেদ তল ঘেসে গেছে। এই যে অ্যাঙ্গেলটা, এটাই হচ্ছে সংকট কোণ। এটা কি কোণ? একটা আপতন কোণ। আরে এটা কি কোণ? একটা আপতন কোণ না? আপতিত রশ্মির সঙ্গে কোণ তৈরি করছে, আপতন কোণ। বোঝা গেল? আর এখানে কি কোণ তৈরি করেছে? এখানে স্যার 90 ডিগ্রি কোণ তৈরি করেছে, অবিলম্বের সঙ্গে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তো তাই বলা হচ্ছে যে ঘন মাধ্যমে যে নির্দিষ্ট কোণে আপতিত হলে, এটা ঘন মাধ্যম, যে নির্দিষ্ট কোণে আপতিত হলে প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয় এবং প্রতিসৃত রশ্মি দুটো মাধ্যমের বিভেদ তল ঘেসে যায়, যে দুটো মাধ্যমের বিভেদ তল ঘেসে গেছে, তো সেই আপতন কোণকে, এই যে আপতন কোণটা হলো, এই দুটো মাধ্যমের শূন্য সংকট কোণ বলে, বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বলা হয় এটাকে। এই যে থিটা সি দিয়ে ডিনোট করেছে, ঠিক আছে? চলো নেক্সট দেখো এদিকে দেখো, এবারে ভালো করে দেখো। আমি বলছি যে এর একটা ফর্মুলা আছে নিশ্চয়ই। স্যার কী ফর্মুলা ফলো করব? আচ্ছা, এখানে তুমি স্নেলের সূত্র লাগাও। দেখো দুটো মাধ্যম আছে, আমরা এইটুকু বুঝতে পেরেছি যে স্যার এটা হচ্ছে লঘু মাধ্যম আর এটা হচ্ছে ঘন মাধ্যম, নাহলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হবে না, তাই না? আমি যদি এখানে ওই আগের ফর্মুলা লাগাই, যে এখানে এই যে এটা আছে না, এটা শুধু মুখস্থ করলে হবে না, এটাকে ফিল করো, কী করে এলো জিনিসটা বোঝো। এর ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ফর্মুলা এটা, ঠিক আছে? নো ইস্যু। আমি বলছি স্নেলের সূত্র যদি লাগাই, তাহলে আমি বলতে পারি যে প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক, ধরো এটা প্রথম মাধ্যম, আমি মেনে নিলাম μ1 প্রতিসরাঙ্ক, আর দ্বিতীয় মাধ্যম যে প্রতিসরাঙ্ক আমি মেনে নিলাম যে μ2। ভুল ধরলাম, আমার প্রথম মাধ্যম তো এইটা, কারণ এখান থেকে তো রশ্মি যাচ্ছে, ঘন মাধ্যম থেকে যাচ্ছে, তো এটা μ1 আর এটা মানলাম μ2। তো আমি কি জানি যে স্নেলের সূত্রে বলেছে μ1 ইন্টু সাইন যে কোণে যাচ্ছে, কি কোণে যাচ্ছে স্যার? এই কোণটায় যাচ্ছে, এই কোণটায়। তো সাইন সি আর ক্রিটিক্যাল অ্যাঙ্গেল সাইন সি সমান দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক ইন্টু এখানে যে অ্যাঙ্গেলটা করেছে, কত করেছে? সাইন 90 ডিগ্রি। আরে স্নেলের সূত্র লাগিয়েছি, কোনো রকেট সায়েন্স কিছু করিনি, বোঝা গেল? আমি যদি এখানে এটা করি যে μ1 ইন্টু সাইন সি, μ2 এর ভ্যালু কত? আরে μ2 লঘু মাধ্যম, ধরো এয়ার আছে, বাতাস, তো বাতাস যদি থাকে, এয়ারের প্রতিসরাঙ্ক কত? 1, আর সাইন 90-র মান কত? 1। তার মানে এদিক দিয়ে কোথাও না কোথাও 1 আসছে, আমার এদিক দিয়ে কোথাও না কোথাও 1 আসছে, তাহলে আমি বলতে পারি যে সাইন সি এর ভ্যালু কত হচ্ছে? 1/μ1। তো আমি যদি এখান থেকে শুধু ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা রাখি, শুধু সি যদি রাখি, তাহলে কি হয়ে যাবে? এই সাইন্সটা ওদিকে গেলে ইনভার্স হয়ে যাবে কিনা বলো? সাইন্সটা ওদিকে গেলে ইনভার্স হয়ে যাবে, তো এর জন্য লিখতে পারি আমি সাইন ইনভার্স, আর এখানে কী ছিল? 1/μ। তো এটা থেকেই এই ফর্মুলাটা এসছে, এটা আকাশ থেকে পড়েনি, এই যে এই ফর্মুলাটা এখান থেকে এসছে। কী করে এসছে তোমাদেরকে বোঝালাম, ঠিক আছে? জাস্ট দরকারও নেই, মনে রাখো শুধু যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল সি সমান হচ্ছে সাইন ইনভার্স 1/μ। এলো কী করে, মাথায় থাকলে পরে পড়তে সুবিধা হয়, ভালো লাগে, ফিল করতে পারবে, ঠিক আছে? চলো, এবার কোনো জায়গাতে না তোমাদের সংকট কোণ বার করতে দিয়ে দেয়, ঠিক আছে? আমি একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের ফর্মুলাটা বোঝা গেছে না? সি সমান সাইন ইনভার্স 1/μ, এই ফর্মুলা। আমি তোমাদের এবারে সংকট কোণ বার করা দেখাচ্ছি যে কী করতে হবে, অ্যাকচুয়ালি সংকট কোণ যদি বার করতে দেয় কী করবে তোমরা। নেক্সট দেখো বিভিন্ন মাধ্যমে সংকট কোণের তালিকা দেখার আগে অ্যাকচুয়ালি কী করে বার করতে হয়, আমরা ফর্মুলা সিম্পল কি জানি না, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল সাইন ইনভার্স সমান হচ্ছে 1/μ। তো আমি তোমাদের ধরো সাপোজ বললাম যে জল আছে না,
ওয়াটার, আমাকে এর ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বার করতে হবে। আমি এখানে রিফ্রেক্টিভ ইন্ডেক্স মানে প্রতিসরাঙ্ক আমি দিয়ে দিলাম, ওয়াটারের প্রতিসরাঙ্ক ধরো 1.33, ঠিক আছে, আমি প্রতিসরাঙ্ক দিয়ে দিলাম। তো বললাম এবার বার করো। তোমরা কি করবে, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বার করার জন্য সাইন ইনভার্স 1/1.33 এই যে মিউর জায়গায় লাগাবে। এবার কোথাও না কোথাও এই ক্যালকুলেশনগুলো করা অত ইজি কি? আরে বুঝতে পারবে ক্যালকুলেশন? আমি যদি তোমাদের বলি চলো ডায়মন্ড আছে না, ডায়মন্ড, আরে ডায়মন্ডের ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বার করো। স্যার ডায়মন্ডের প্রতিসরাঙ্ক কত? আমি বলে দিলাম 2.4, এর মিউ হচ্ছে 2.4। তো তোমরা কি করবে সাইন ইনভার্স 1 মিউ এর জায়গায় লাগাবে 2.4। এবার এর ক্যালকুলেশন তোমরা করতে পারবে পরীক্ষার হলে? বলো, পারবে না। এই জন্য আমি তোমাদের একটা তালিকা নিয়ে এসেছি, সংকট কোণগুলো ডাইরেক্ট মনে রাখবে, যখনই পরীক্ষায় আসবে সিম্পল পুট করে দেবে, কারণ এই ধরনের ক্যালকুলেশন যদি করতে চাও তাহলে পরীক্ষায় টাইমের ব্যাপার ভুলে যাও, ঠিক আছে? তো সেই জন্য অনেকে বলবে স্যার সংকট কোণ স্যার বার করে দেখালেন না, অনেক স্টুডেন্ট আছে না তারা স্যার বার করা দেখালেন না, বুঝতেই পারলাম না। আরে এইভাবে বার করতে থোড়ি না পারবে তোমরা, যদি রিফ্রেক্টিভ ইন্ডেক্স তোমাদেরকে সব বলেও দিই তাও তোমরা বার করতে পারবে না, এইভাবে সমস্যা আছে। তো সেই জন্য আমি যে লিস্টটা নিয়ে এসেছি সিম্পল টেবিলটা রাখবে, টেবিলটা মনে রাখবে, তোমাদের কাজ হয়ে যাবে, ঠিক আছে? চলো নেক্সট দেখো, সিম্পলি টেবিলটা মনে রাখবে। যেমন এটা হচ্ছে একটা মাধ্যম, এটা রিফ্রেক্টিভ ইন্ডেক্স, এটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, সংকট কোণ। যদি বলে ওয়াটারের সংকট কোণ কত, তোমরা কি বলবে? 48.75 মানে 49 ডিগ্রি মনে রাখো, ঠিক আছে? যদি বলে ক্রাউন গ্লাস বলুক, এর প্রতিসরাঙ্ক আমরা জানি 1.52 বা বলতে পারো 1.5। যদি এর ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বলে তোমরা সিম্পল কী করবে না 42 ডিগ্রি। আবারও বলছি, ক্রাউন গ্লাস বলুক বা সিম্পল গ্লাস বলুক, ঘাবড়ে যেও না। ডেন্স ফ্লিন গ্লাস খুব একটা আসে না, তাও মনে রাখো এর রিফ্রেক্টিভ ইন্ডেক্স 1.62 বা এটা তোমরা বলতে পারো যে 37 ডিগ্রি কি 38 ডিগ্রি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। ডায়মন্ড ভেরি ইম্পর্টেন্ট, এটা নিয়ে আমি পরেও আলোচনা করব। এর রিফ্রেক্টিভ ইন্ডেক্স হচ্ছে 2.42 বা এটাকে বলতে পারো 2.4। এর যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল সেটা হচ্ছে 24 ডিগ্রি, ঠিক আছে? 24.41 মানে 24 ডিগ্রি মনে রাখতে পারো। আরে বোঝা গেল? এখানে ইম্পর্টেন্ট ডেন্স গ্লাস আসবে না, ওয়াটার ইম্পর্টেন্ট, গ্লাস ইম্পর্টেন্ট এবং ডায়মন্ড ইম্পর্টেন্ট। এবং ডায়মন্ডের এই ধরনের ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হওয়ার জন্য যে কি হয়, ডায়মন্ড কেন চকচক করে, এই ব্যাপারে আমি ডিটেলস আলোচনা করবো। কিন্তু তার আগে তোমাদের আরেকটা টপিক জানতে হবে, সেটা হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। এটা তোমাদের বোঝা গেল আশা করি সংকট কোণ, তাহলে তোমরা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ইজিলি বুঝতে পারবে। তো নেক্সট দেখো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। দেখো ফিল করো। আমি বলছি যে এই একটা জিনিস, এই জিনিসটা তোমরা জানো কি জিনিস? আমি এখানে বলে দিলাম যে আগের মতন মানে সংকট কোণ যেরকম পড়েছি পুরো সেম জেনে নাও, লঘু এবং ঘন দুটো মাধ্যম। তো আমি দেখলাম যে বারবার যখন আমি এই অ্যাঙ্গেলে যখন পাঠালাম রশ্মিকে, তখন এটা এই অ্যাঙ্গেল দিয়ে চলে গেল। লাস্টে আমি এমন অ্যাঙ্গেলে একটা পাঠালাম একে, সে কিনা একদম বিভেদ তল ঘেঁষে গেল। এবং এই যে কোণটা, এই কোণটাকে আমরা কি বললাম যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। স্যার এটাই ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, যার জন্য এই কোণের মানটা কি হচ্ছিল 90 ডিগ্রি হচ্ছিল, প্রতিসরণ কোণের মান কত হচ্ছিল 90 ডিগ্রি হচ্ছিল, ঠিক আছে স্যার? আমি যদি কারো যদি মাথায় বুদ্ধি আসে যে স্যার আমি না আরও অ্যাঙ্গেলে পাঠাবো, ওকে আরও অ্যাঙ্গেলে পাঠাবো, তখন কি হবে? ও যে মাধ্যম দিয়ে গেছে সেই মাধ্যমে ফিরে চলে আসবে। আরে হ্যাঁ কি না, ও কত বেন্ড হবে? আরে আমি যদি প্রত্যেকটা পয়েন্টে পাঠাতে শুরু করি, আমি ধরো এই অ্যাঙ্গেলে পাঠালাম, ও ধরো এখান দিয়ে বেরোলো, আমি যদি এই অ্যাঙ্গেলে পাঠালাম, মানে কোথাও না কোথাও আমি যত অ্যাঙ্গেল, আমি এই অ্যাঙ্গেলে পাঠাচ্ছি ও এই অ্যাঙ্গেলে যাচ্ছে, এই অ্যাঙ্গেলে পাঠালাম এই অ্যাঙ্গেল এলো, আবার যত অ্যাঙ্গেল বাড়াবো তখন তো আস্তে আস্তে মুভ করতে এদিকে শুরু করবে। তো মনে রাখবে যে আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে এই লঘু মাধ্যমে প্রবেশের সময় এমনভাবে প্রতিফলিত হয় যে দ্বিতীয় মাধ্যমে আর সেটা যায় না, দ্বিতীয় মাধ্যমে না গিয়ে সম্পূর্ণভাবে সে প্রথম মাধ্যমেই ফিরে আসে। তখন তাকে কি বলবো? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। বলো বোঝা গেল বোঝা? তো আমি যদি তোমাদের এবার প্রশ্ন করি যে এটা তো ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ছিল, ঠিক আছে স্যার, যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হচ্ছে এমন একটা অ্যাঙ্গেলে পাঠালাম যার জন্য এই মানটা 90 ডিগ্রি হলো, এ বিভেদ তল ঘেঁষে চলে গেল। আর একে এমন একটা অ্যাঙ্গেলে পাঠিয়েছি ও আর ওই মাধ্যমেই গেল না, ও যে মাধ্যমে গেল সেই মাধ্যমেই ফিরে এলো। তো আমি বলছি যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বেশি মানে সংকট কোণের, ভালো করে উত্তর দেবে, সংকট কোণের মান বেশি হবে নাকি এই যে কোণটা, এই যে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন
এই যে কোনটা হলো, এই কোনটার মান বেশি, কার কার মান বেশি বলো? বুঝতে পেরেছো, আমাকে লেখার দরকার নেই, তোমরা বুঝতে পেরেছো। বলো কার মান বেশি হবে? স্যার সংকট কোণের মান কম হবে, কম, এর মান বেশি হবে, এটার মান বেশি হবে, এটার মান বেশি হবে। কারণ কি, সংকট কোণ তো এইটুকুর মধ্যে ছিল, চলো এইটুকুর মধ্যে ছিল, এটা থিটা সি ছিল, আমি তোকে আরও আরও অ্যাঙ্গেল দিয়েছি, আরও অ্যাঙ্গেল দিয়েছি, তবে গিয়ে ওই যে অ্যাঙ্গেল যে মাধ্যমে গেছে সেই মাধ্যমে ফিরে এসছে, ওকে আমি আরও অ্যাঙ্গেল দিয়েছি, তো এই মানটা আরও বেশি। ঠিক আছে, তো মনে রাখবে এই আপতন কোণ যেটা তৈরি হয়েছে না, এই যে আপতন কোণটা, আরে এই যে আপতন কোণটা, এই যে আপতন কোণটা, এই যে আপতন কোণটা তৈরি হয়েছে, এই কোণটা এই ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে অনেক বেশি। ঠিক আছে, চলো যেটা বললাম তোমাদের একবার লিখিত আকারে দেখিয়ে দিই। আচ্ছা, লেখানোর আগে আমি একটা জিনিস তোমাদের বলি। আমি যদি বলি যে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের দুটো শর্ত বলো আমাকে, স্যার দুটো শর্ত কি কি আছে? এক তো শর্ত এটা যে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে লাইটকে যেতে হবে, প্রথম শর্ত এটা ভাই, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যেতে হবে। আর কি, আর কি, আপতন কোণের মান এই সংকট কোণের থেকে বেশি হতে হবে, আপতন কোণের মান, এর মান এই সংকট কোণের থেকে বেশি হতে হবে, নাহলে তো আসবেই না লাইটের দিকে। এই দুটো শর্ত কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, চলো দেখো এখানে এটাই লেখা আছে যেটা বললাম, যে এ দেখো কী হচ্ছে কেসটা, যখন আমি এদিকে পাঠাচ্ছি লাইট এই সাইড দিয়ে বেরিয়ে গেল, যখন ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হলো এমন একটা অ্যাঙ্গেলে আমি পাঠালাম যে কিনা বিভেদ তল ঘেসে গেল, তার মানে এইটা হচ্ছে আমার কি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, এবং এই কোণটা কত হচ্ছিল না 90 ডিগ্রি। এবার আমি এমন একটা অ্যাঙ্গেলে পাঠিয়েছি যেটা কিনা যে মাধ্যমে গেছে সেই মাধ্যমে লাইট ফিরে চলে এসছে, তো কোথাও না কোথাও এই যে সংকট কোণ যেটা ছিল না, তার থেকে এই মানটা বেশি, কারণ আমি তো আরও অ্যাঙ্গেল দিয়েছি, তবে তোমার যে মাধ্যমে গেছে সেই মাধ্যমে ফিরে এসছে না। আরে বোঝা গেল তো, এটা সংকট কোণের থেকে বেশি হবে। যখন কোনো আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশের সময় এমনভাবে প্রতিফলিত হয় দ্বিতীয় মাধ্যমে না গিয়ে সম্পূর্ণ প্রথম মাধ্যমে ফিরে আসে, তখন থেকে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলে। ফিল করো, মুখস্থ নয়, এতদিন ধরে মুখস্থ করে গেছে তোমরা, সেই জন্য বুঝতেই পারো না কি জিনিসটা। ঠিক আছে, চলো দেখো আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্ত, যেটা তোমাকে বললাম যে আলোক রশ্মি অবশ্যই ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যেতে হবে, আর ঘন মাধ্যমে আপতন কোণের মান ওই মাধ্যমদ্বয়ের জন্য সংকট কোণের চেয়ে বেশি হতে হবে, অবশ্যই সংকট কোণের থেকে বেশি হতে হবে। তো এটা ফর্মুলা কি না, ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক যদি মিউ হয় তাহলে লঘু মাধ্যমে বায়ু হয় সাইন সি সমান 1/μ। মনে রাখার দরকার নেই, জাস্ট দিয়ে রেখেছি। সি হলো সংকট কোণ, আপতন কোণ অবশ্যই বেশি হবে সংকট কোণের থেকে, এই যে আপতন কোণের মান সংকট কোণের থেকে বেশি হবে। ঠিক আছে, তবেই পূর্ণ প্রতিফলন করবে। যদি বলো স্যার এই ফর্মুলা মনে রাখো না রাখো কোনো ফারাক পড়ে না, কোনো অসুবিধা নেই, জাস্ট দিয়েছি মনে রাখো। এবার হচ্ছে বাস্তব জীবনে প্রয়োগ। দেখো বাস্তব জীবনে প্রয়োগ সবথেকে বড় প্রয়োগ হচ্ছে সেটা হচ্ছে মরীচিকা। ঠিক আছে, এমনি জাস্ট মনে রাখলেই হবে, যে কটা এক্সাম্পল আছে মনে রাখলেই হবে, জাস্ট আমি তোমাদের বলার জন্য করেছি। দেখো অ্যাকচুয়ালি কী হয় মরীচিকার ক্ষেত্রে, প্রবলেমটা কী হয় বলো তো, আমাদের চারিদিকটা তো বায়ুমণ্ডলে ঘেরা পৃথিবী, এবার আমাদের কি হয় যত ওপর দিকে যাব আমার বায়ু কি হয় লঘু মাধ্যমে পরিণত হয়, মানে রেয়ার হয়, মানে ডেন্সিটি কম থাকে, ঘনত্ব কম থাকে। আর যত আমি নিচের দিকে আসবো না, এখানে ঘনত্ব বেশি থাকে। তো কোথাও না কোথাও সাপোজ ধরো আমি বলছি, ধরো এই তিনটে ধরো মাধ্যম, অনেক মাধ্যম আছে, ধরো এই উপরের মাধ্যম এইখানে ধরো লঘু মাধ্যম আছে, যখন আমি নিচে এলাম এখানে ধরো একটু ঘন হলো, কিন্তু এটার রেসপেক্টে এটা কি, এটা লঘু মাধ্যম, এটা ঘন মাধ্যম। তো যত আমরা চেঞ্জ করতে থাকবো, ধরো লাইট এখান থেকে আসছে, এখানে পড়ার পরে এখানে একটু বেন্ড হলো, এখানে পড়ার পরে লাইট ধরো এখানে পড়লো, এখানে ধরো আরেকটু বেন্ড হলো, এখানে পড়ার পরে ধরো আরেকটু বেন্ড হলো। তো কোথাও না কোথাও আমাদের ধরো এই গাছটা আছে, এই গাছটা তো কি হচ্ছে, লাইট এখান থেকে আসছে, তো এর কুল এয়ার মানে কি এর ডেন্সিটি বেশি, যত ঠান্ডা বায়ু থাকবে সেই বায়ুটা কোথায় থাকে, নিচের দিকে থাকে, আর গরম বায়ু উপর দিকে থাকে। তো নিচের দিকে বায়ু কি হয়, ডেন্সিটি বেশি থাকে, ঘন মাধ্যম থাকে। তো ঘন মাধ্যমে গেলে কি হবে, আরে লাইট অবিলম্ব থেকে কি হবে, ধরো লাইট এইভাবে আসছে, ঘন মাধ্যম থেকে আসছে, লঘু মাধ্যমে এলে কি হবে, বেড়ে যাবে স্পিড। বা আমি যদি উল্টোটা বলি যে লঘু মাধ্যম থেকে আসছে, ঘন মাধ্যমে এলে কী হবে, অবিলম্বে কাছে সরে যাবে। তো বারবার এই যে পরিবর্তন হচ্ছে, ধরো এখান থেকে এখানে এলো, এখান থেকে এখানে এলো, মানে মাধ্যমে যত পরিবর্তন হবে তত কি হবে, লাইট এঁকে বেঁকে আসবে। আরে বুঝতে পারছো কিনা, ফিল করতে পারছো কিনা বলো। আমরা তো ঘন মাধ্যম লঘু মাধ্যম পড়েছি, আমাদের যখনই একটা ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে লাইট আসবে, আমার এবার দেখো যত ওপর থেকে আসছে, যত লাইট ওপর থেকে আসছে, ওপরের দিকে কি বললাম, লঘু মাধ্যম, কারণ ওখানে কি থাকে, বায়ুর
ডেন্সিটি কম থাকে লঘু মাধ্যম, আর যত নিচের দিকে আসবে তত কী হবে, ঘন মাধ্যম আসবে। তো লঘু থেকে যখন ঘন মাধ্যমে আসে তত অবিলম্বের দিকে সরে সরে আসবে, যত লঘু থেকে ঘনতা আসবে অবিলম্বের দিকে সরে সরে আসবে। তো অ্যাকচুয়াল যেটা আমাদের দেখার কথা সেটা আমরা দেখতে পাবো না, অ্যাকচুয়াল জিনিসটা দেখতে পাবো না, বাস্তব জিনিসটা দেখতে পাবো না। আমরা কি দেখবো, আচ্ছা লাইট মনে হয় এদিক থেকে আসছে, এই সাইড থেকে আসছে, কিন্তু ওইদিকে আসছেই না। কারণ কি, অবিলম্ব থেকে কাছে সরে গেছে, অবিলম্ব থেকে কাছে সরে আসছে। যত আমি এক একটা স্তর পেরোবো তত অবিলম্বের কাছে সরে সরে আসবে। ঠিক আছে, তখন আমরা উল্টো জিনিস দেখবো, ভুল জিনিস দেখবো। যেমন দেখো এই গাছটাকে আমরা এখানে দেখতে পাচ্ছি, হট সারফেসে এখানে দেখতে পাচ্ছি, বোঝা গেল? এই জিনিসটা হচ্ছে মরীচিকা। এর জন্য যদি বলে যে দেখো তোমাদের এসব কিছুই মনে রাখতে হবে না, শুধু মনে রাখবে যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য আমরা মরীচিকা দেখি। দেখবে যখন যদি আমরা খুব রোদ্রে, দুপুর রোদে পিচ রাস্তার উপর দিয়ে গাড়ি চালাই, বাইপাস টাইপাস দিয়ে গাড়ি চালাই, দেখবে অনেক দূরে মনে হয় কি যে বাইপাসের উপরে না জল পড়ে আছে, রাস্তার উপরে জল পড়ে আছে, বা চকচক 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 করে। মরুভূমির মধ্যে মনে হয় যেন একটা বড় পুকুর রয়েছে, সামনে যাবে দেখবে কিছুই নেই। হ্যাঁ, তো এই জিনিসগুলো কি হয়, কেন হয় না, মরীচিকার জন্য হয়। আর তার জন্য কারণকে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, শুধু এইটুকু মাথায় রাখো, আর বাকি কনসেপ্ট তোমরা জানোই। এই যে মরুভূমি বা গরম পিচ ঢালা রাস্তায় দূর থেকে তাকালে মনে হয় সামনে জল জমে আছে, এটা বায়ুস্তরে ঘনত্বের পার্থক্যের কারণে পূর্ণ প্রতিফলন ঘটে। শুধু জেনে রাখো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য মরীচিকা দেখতে পাই আমরা। ঠিক আছে, এর কিছু বাস্তব প্রয়োগ আছে, আমি সেই এক্সাম্পলগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, জাস্ট এগুলো মনে রাখবে, বাস্তব জীবনে প্রয়োগ। যেমন অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে ইউজ হয়, মরীচিকার ক্ষেত্রে, এত ডিটেলসে যাও দোকানে, মরীচিকার ক্ষেত্রে ইউজ হয়, হীরার উজ্জ্বলতার জন্য ইউজ হয়। এই হীরার উজ্জ্বলতার জন্য কি ইউজ হয় না, এটা কিন্তু আমি বলে দেবো তোমাদের। হীরা কেন, ডায়মন্ড কেন এত উজ্জ্বল করে, এত চকচক করে কেন, এর পিছনে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কারণ। ঠিক আছে, তো এটা আমি তোমাদের নেক্সট ক্লাসে বোঝাবো। আজকে আমি ক্লাস এ পর্যন্ত রাখছি, আর বেশি বলছি না, কারণ ক্লাস বড় হয়ে যাচ্ছে। আমি আশা করছি আর দুটো ক্লাসের মধ্যে তোমাদের এই রিফ্লেকশন বা প্রতিসরণ চ্যাপ্টারটা আমি কমপ্লিট করে দেবো। ঠিক আছে, তোমরা শুধু রিভিশন দিতে থাকো, পড়তে থাকো, আমি ঠিক সময়ে তোমাদের যেটা সিলেবাস শেষ করার আছে আমি ঠিক সময় করে দেবো, নো টেনশন। ঠিক আছে, আমি তোমাদের নেক্সট একটা ক্লাস আর একটা ক্লাস, ম্যাক্সিমাম দুটো ক্লাস যাবে। আমি তোমাদের রিফ্লেকশন এখান থেকে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে বা আরও যে টপিকগুলো আছে, আমাদের এবার কনকেভ আর কনভেক্স লেন্স সম্বন্ধে পড়বো। ঠিক আছে, তো কিছু কিছু টপিক আছে, তারপরে আমাদের যে এই যে রিফ্লেকশন যে পড়লাম তার কিছু বাস্তব জীবনে কিছু এক্সাম্পল আছে, সেগুলো আমরা পড়বো। ঠিক আছে, তো এই ধরনের ছোটো ছোটো কিছু টপিক আছে, আর কনভেক্স আর কনকেভ যে লেন্স আছে আমরা ডিটেলসে পড়বো। মোটামুটি দুটো ক্লাস আমরা কমপ্লিট করে দেবো। ওকে, আজকে ভেবেছিলাম হয়তো লেন্স পর্যন্ত টেনে দেবো, কিন্তু যাই হোক কোনো ব্যাপার না। আজকে ক্লাস আমি এই পর্যন্তই রাখছি। আর তোমাদের আরেকবার বলে দিই যে আমাদের কমপ্লিট ব্যাচ চলছে, যারা ব্যাচ নিতে চাও তারা এই সায়েন্সের আমাদের ব্যাচে আসতে পারো। এখানে তোমরা থিওরি ক্লাস তো সেম পাবেই, তার সঙ্গে গ্রুপ ডি যে 101টা শিফটের 2025-26 রিসেন্ট যে এক্সাম হয়েছে, নতুন প্যাটার্নের কোশ্চেন, একদম ডিটেলসে প্রত্যেকটা শিফট ওয়াইজ কোশ্চেন আমি এখানে আলোচনা করছি। টু বি কন্টিনিউ ক্লাস চলছে, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট এবং তার ফুল অ্যানালাইসিস নেওয়া হয়, এবং যা কিছু করানো হয় তার কমপ্লিট তোমাদের ক্লাসের প্রিন্টেবল পিডিএফ দিয়ে দেওয়া হয়। মাত্র 399 টাকা ব্যাচের প্রাইস আছে। যদি তোমরা কমপ্লিট ব্যাচে আসতে চাও, সায়েন্সের সঙ্গে তোমরা ম্যাথামেটিক্স, রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস নিতে চাও, তাহলে 699 টাকা ব্যাচের প্রাইস আছে। ম্যাথামেটিক্স, রিজনিং এবং জিকের তোমরা ভিওডি ব্যাচ পেয়ে যাবে, আর সায়েন্সে তো তোমরা ব্যাচ দেখতেই পাচ্ছ। এভাবে তোমাদের ওইখানে যে ব্যাচটা পাচ্ছ, মানে এখানে এই ব্যাচটা নিলে এই ব্যাচটা নেওয়ার প্রয়োজন পড়বে না, এখানেই তোমরা কমপ্লিট সব পেয়ে যাবে। আর তোমাদের আরেকবার বলে দিই যে আমাদের স্পিডি পাবলিকেশনের পুরো 1 ইয়ার কারেন্ট অ্যাফেয়ার্সে আপডেট চলে এসেছে 1 জুন 2025 থেকে 1 জুন 2026, মাত্র 99 টাকা প্রাইস আছে, টপিক ওয়াইজ এবং অনলাইনের বোধ, সম্পূর্ণ বাংলা ভাষায়। ঠিক আছে, আর আমাদের এলপি সিবিটি 2 এর পার্ট এর কমপ্লিট কোর্স মাত্র 299 টাকায় পেয়ে যাবে, যেখানে তোমাদের রিজনিং, ম্যাথ, বেসিক সায়েন্স পুরো কমপ্লিট করা হবে। আর যাদের ইলেকট্রিশিয়ান বা ফিটার আছে তারা 299 টাকায় তোমাদের কোর্স কমপ্লিট করতে পারো। এছাড়া আমাদের 2016 থেকে 2026 পর্যন্ত সায়েন্সের সমস্ত পিডিএফ অ্যাভেলেবেল আছে, এবং ম্যাথেরও পিডিএফ অ্যাভেলেবেল আছে, সমস্ত PYQ কোশ্চেনের। নেওয়ার জন্য তোমরা সিম্পল এই যে নাম্বারটা আছে না, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, এখানেই কিউআর কোড দেওয়া হবে, কোর্স নাও, বই নাও, পিডিএফ নাও, কিউপি নাও, এই নাম্বারে তোমরা কিউআর কোডে পেমেন্ট করে স্ক্রিনশট দেবে। আমি তোমাদের কোর্সে চাইলে কোর্সে অ্যাড করে দেবো, বই চাইলে বই এখান থেকে ঠিক হয়ে যাবে, এবং যদি পিডিএফ চাও তোমাদের হোয়াটসঅ্যাপে পিডিএফ সেন্ড করে দেওয়া হবে। আদারওয়াইজ আমাদের অ্যাপ্লিকেশন ইনস্টল করো, ইনস্টল করে তোমরা পেড কোর্স থেকে পেড কোর্স নিয়ে নিতে পারো, স্টাডি মেটেরিয়াল থেকে পিডিএফ নিতে পারো, বা বুক সেকশন থেকে বই অর্ডার দিতে পারো। ওকে, আর যদি কোনো কোয়ারি থাকে তোমরা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করবে। ঠিক আছে, কল বা হোয়াটসঅ্যাপ করবে, বা যদি হোয়াটসঅ্যাপ করলে রানিং রিপ্লাই পাবে, যদি কোয়ারি থেকে কলও করতে পারো, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আর ক্লাস কেমন লাগছে অতি অবশ্যই জানাবে। ঠিক আছে, তোমাদের যদি ক্লাস ভালো লাগে, তোমরা যদি বাস ভালো লাগলে কিছু না, জাস্ট একটা কমেন্ট করো যে স্যার হ্যাঁ ভালো লাগছে, বা তোমাদের হেল্প হচ্ছে, বাস লাইক করো, একটু শেয়ার করো, বাস এটাই মোটিভেশন, আর কিছু না। তোমাদের কমেন্ট, আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি, এবং কমেন্টগুলো যখন পড়ি না খুব ভালো লাগে, মানে নেক্সট ক্লাসটা যখন বানায় না একটা এনার্জি সঙ্গে বানায়। আরে ভালো লাগে না যে আমি পড়াচ্ছি, তোমাদের কিছু হেল্প হচ্ছে, কিছু কাজে লাগছে। ঠিক আছে, তো তোমরা নিশ্চিন্তে পড়তে থাকো, আমি যা পড়াচ্ছি তার বাইরে কিচ্ছু পড়ার দরকার নেই। শুধুমাত্র আমি একটাই রিকোয়েস্ট করবো, আমি বলবো তোমাদের স্ট্র্যাটেজি ভিডিও বানাবো। অ্যাকচুয়ালি
তোমরা যারা মানে এই যে এই যে আমি তোমাদের কমপ্লিট এনসিআরটি পড়াচ্ছি, থিওরি পড়াচ্ছি, এর সঙ্গে সঙ্গে না তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেগুলো রিসেন্ট 2024-25-26 গ্রুপ ডি এক্সাম হলো 101টা শিফটের, এগুলো প্র্যাকটিস করতে থাকো। যারা ব্যাচে আছো তাদের তো টেনশন নেই, তাদের আমি করিয়ে দিচ্ছি। যারা ব্যাচ নিচ্ছ না তাদের জন্য বলছি, তোমরা শুধু কী করো, আমাদের কাছে পিডিএফ আছে, 199 টাকার পিডিএফ আছে, চাইলে তোমরা নিয়ে নিতে পারো, প্রিন্ট করে নিতে পারো। তো ওখান থেকে সিম্পল না তোমরা ওগুলোকে প্র্যাকটিস করতে শুরু করো, ঠিক আছে? বাস, আর কিছু না। তার সঙ্গে সঙ্গে মক টেস্ট দিতে শুরু করো। আমি তোমাদের স্ট্র্যাটেজি ভিডিও একটা বানিয়ে দেবো, সেখানে আমি ডিটেলসে আলোচনা করবো তোমাদের, ঠিক আছে? আর বেশি স্ট্র্যাটেজি ভিডিও যেও না, বেশি মোটিভেশন, বেশি স্ট্র্যাটেজি ভিডিও, বেশি কত কাট অফ যাবে, টপ 20 কোশ্চেন 30, এইগুলোতে যেও না। পড়াতে ফোকাস করো সম্পূর্ণ, মানে ডিটেলস কনসেপ্ট নাও। কনসেপ্ট না নিলে এখনকার দিনের যে এক্সামে কোশ্চেন দিচ্ছে দেখতে পাচ্ছ কীভাবে কোশ্চেন আসে, ততক্ষণ পর্যন্ত তোমরা ক্লিয়ার করতে পারবে না যতক্ষণ তোমাদের কনসেপ্ট না ক্লিয়ার হচ্ছে, ঠিক আছে? চলো আজকের মতো এই পর্যন্ত রাখছি, পরে ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ।